পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে অসংখ্য ডটস রয়েছে এবং আজকে পাকিস্তান যে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়েছে এটাতেও কিন্তু এই ডটের একটা বড় ভূমিকা রয়েছে। তার কারণ পাকিস্তানের ইনিংসটা ছিল সম্পূর্ণরূপে ডট বলে ভরা। আর এই ডট বল যে পাকিস্তান খেলেছে তার অনেকটা অংশ খেলেছে বাবর আজম, যিনি 90 বলে 64 রানের একটা ইনিংস খেলেছেন। ওয়েল, 300 বলের খেলা, যার মধ্যে 90টা বল বাবর আজম একাই খেলেছেন এবং সেই 90 বলে তিনি 64 রান করেছেন এবং 52 কি 50টা বল তিনি ডট খেলেছেন, খুব বেশি যদি আমি ভুল না করছি 50 থেকে 52টা বল তিনি ডট খেলেছেন এবং তিনি যে 64 রান করেছেন তার মধ্যে কিছুটা রান তো ইনিংসের শেষের দিকে এসছে, অর্থাৎ তার আগে যে মুহূর্তে ইনিংস তৈরি করার ছিল সেই মুহূর্তে বাবর আজম এত বেশি ডট বল খেলেছে, পুরো ইনিংসটাকে তিনি একদম কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছেন, যার কারণে যে ব্যাটসম্যানই এসেছে তার কাছে দুমদাম শট খেলা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। সেটা ফাকর জামান হোক বা সেটা খুশদিল শাহ হোক, যেই এসেছে তাকেই ব্যাট চালাতে হয়েছে এবং সেটা করলে কখনো কেউ সাকসেসফুল হবে, কখনো কেউ সাকসেসফুল হবে না। কিন্তু এই পুরো প্রেশারটা তৈরি করেছে কিন্তু বাবর আজম ডট বল খেলে। এবার এটাকে আপনি এটা বলেও ডিফেন্ড করতে পারবেন না যে উইকেট পড়ছিল বলে বাবরকে ডিফেন্স করতে হয়েছে বা কিছু। ব্যাপার হচ্ছে উইকেট পড়ার আগে থেকেই বাবর আজম কিন্তু খুব স্লো এবং একের পর এক ডট বল খেলে চলেছিলেন। তো আজকের ম্যাচটাতে দ্বিতীয় ইনিংসে সম্পূর্ণরূপে পাকিস্তানের এই স্লো ব্যাটিংয়ের জন্য নিশ্চিতভাবে দায়ী বাবর আজম। এবার টিমের তরফ থেকে তাকে বলা হয়েছে কিনা যে ভাই তুমি ডিফেন্স খেলবেই, তুমি একটা দিক ধরে থাকবেই, এমন কিছু ডিরেকশন ছিল কিনা সেটা তো জানা যাবে, কিন্তু তার সত্ত্বেও এত ডট বল খেলবে এরকম ডিরেকশন কিন্তু টিমের তরফ থেকে থাকে না। তো কোথাও না কোথাও বাবর আজমের এই ইনিংসটাকে কোনোভাবেই চাপা দেওয়া যাবে না যে সে ভালো কিছু করার চেষ্টাও আদৌ করেছিল, সে কোনো চেষ্টাই করেনি। বোলিং এমন কিছুও হয়নি যে স্ট্রাইক রোটেট করা যাবে না, বাবর তো স্ট্রাইকটাও রোটেট করছিলেন না, করতে পারছিলেন না নয়, করছিলেন না। কেন আমি জানি না, এত স্লো ইনিংস কেন। এটা গেল একটা দিক। আরেকটা দিকে পাকিস্তানের বোলিং লাইন আপ, যে বোলিং লাইন আপ নিয়ে এত কথা হয় সেই বোলিং লাইন আপ কিন্তু শুরুর পর থেকে একটু ভালো বোলিং করলেও পরের দিকে একদমই ছন্নছাড়া, যার কারণে নিউজিল্যান্ড 320 রানের মতো একটা বিশাল স্কোর খাড়া করতে পেরেছে। এবং এই স্কোরটা যে হয়েছে এখানে অবশ্যই দুটো দুর্দান্ত সেঞ্চুরি এসছে নিউজিল্যান্ড দলের তরফ থেকে, সেই বিষয়টাও মাথায় রাখতে হবে। টম লেথম যে কিছুদিন আগে একের পর এক শূন্য করে চলেছিল পাকিস্তানে, সেই টম লেথম কিন্তু ফর্মে এসছে। অ্যাট দ্য সেম টাইম উইল ইয়াং ওপেনিংয়ে একটা ভালো পার্টনারশিপ করতে পারেনি, কারণ অপোজিট এন্ডে উইকেট পড়তে থাকছিল, কিন্তু স্টিল উইল ইয়াং কিন্তু নিজের কাম অ্যান্ড কম্পোজ বজায় রেখেছে। 3টে উইকেট পড়ে গেছে, ড্যারেল মিচেল, উইলিয়ামসন, কনওয়ে, 3টে উইকেট পড়ে যাওয়ার পরেও কিন্তু উইলিয়াম সেখানে থেকেছে এবং ম্যাচটাকে একটা ভালো জায়গায় ভালো পরিস্থিতি নিয়ে গেছে, 320+ স্কোর করেছে। এবং যেমনটা আমি বলেছিলাম এই টুর্নামেন্টের টপ সাইড নিউজিল্যান্ড, এবং এই ম্যাচটা জিতে নিউজিল্যান্ড মোটামুটিভাবে সেমিফাইনালের রাস্তা পাকা করে নিল, কারণ নিউজিল্যান্ড এখান থেকে বাংলাদেশকে পরাজিত করে সেমিফাইনালের টিকিট পেয়ে যাবে। ভারত ম্যাচে তারা জিতুক হারুক তাদের কিছু যায় আসে না। অ্যাট দ্য সেম টাইম পাকিস্তান এই ম্যাচটা হেরে গেল, পাকিস্তান যদি বাংলাদেশের সঙ্গে জিতেও যায় ভারতের বিরুদ্ধে কিন্তু পাকিস্তানকে ম্যাচটা 100% জিততে হবে। ভারতের বিরুদ্ধে যদি ম্যাচটা জিততে পাকিস্তান না পারে, পাকিস্তান একদম অফিসিয়ালি এই টুর্নামেন্ট থেকে বাইরে চলে যাবে। অর্থাৎ ভারত পাকিস্তান ম্যাচটা শুধুমাত্র একটা ম্যাচ নয়, এবার পাকিস্তানের জন্যও কিন্তু সেটা একটা মরণ বাসন ম্যাচ হয়ে গেল, একদম একটা ভার্চুয়াল নকআউট ম্যাচ। অর্থাৎ ওই ম্যাচটা কিন্তু পাকিস্তানকে জিততেই হবে। সো ওভারঅল আজকের ম্যাচে পাকিস্তান দলের তরফ থেকে আমি যদি চুজ করি, নিশ্চিতভাবে বাবর আজম যে পাকিস্তান দলকে আজকে রীতিমতো প্রেসারের মধ্যে ফেলেছে ডট বলস খেলে, বাবর আজম পাকিস্তান দলের আজকে ভিলেন। অ্যাট দ্য সেম টাইম ম্যান অফ দ্য ম্যাচের কথা যদি বলা হয় তাহলে নিশ্চিতভাবে এখানে ম্যান অফ দ্য ম্যাচের অবশ্যই দাবিদার হচ্ছে একে তো টম লেথম, উইল ইয়াং, আবার অন্যদিকে গ্লেন ফিলিপস যে অবিশ্বাস্য একটা উড়ন্ত ক্যাচ নিয়েছে, রিজওয়ানের মতো একটা ইম্পর্টেন্ট উইকেট সে নিয়েছে, আবার ব্যাট হাতে সে একটা দুর্দান্ত কুইক ফায়ার হাফ সেঞ্চুরি করেছে, যার কারণে নিউজিল্যান্ড কিন্তু এতটা ইজিলি আজকে ম্যাচটাকে তারা জিতে যেতে পারলো। এটা হচ্ছে একটা কিন্তু বড় ফ্যাক্টর। সো ওভারঅল এই গ্রুপটা আরো ইন্টারেস্টিং হয়ে গেল এবং ভারত পাকিস্তান ম্যাচটা কিন্তু আরো অনেক বেশি হাই ভোল্টেজ হতে চলেছে।